বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে পরিচালিত যে ৭১-এর মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে এই মাটির ভূমিজ যে সন্তানরা তারাও কিন্তু বাঙালির পাশাপাশি ঝাঁপিয়ে পড়েছিলেন দেশমাতৃকাকে মুক্ত করার কাজে। ৭১-এর রণাঙ্গনে তারাও ছিলেন বীর যোদ্ধা। আমরা সেই বীরদের কাহিনী আমরা শুনব এই এপিসোডে। সময় টেলিভিশন এবং গবেষণা উন্নয়ন কালেক্টিভের যৌথ আয়োজনে আমাদের এই পর্বের আয়োজন মুক্তিযুদ্ধের আদেশ। নমস্কার। ভালো আছেন? ৭১-এর যুদ্ধের সত্যিকারের নায়করা ছিলেন রণাঙ্গনের যারা যোদ্ধা, এবং যেহেতু এটা ছিল একটা জনযুদ্ধ, জনযুদ্ধের গণযোদ্ধারা হচ্ছেন ইতিহাসের আসল নায়ক। সেই সব নায়কদের সন্ধানে একেবারে মাটি খুঁড়ে উত্থিত যেসব ভূমিজ সন্তান যুদ্ধ করেছেন তাদের সন্ধানে আমরা আজকে এসেছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাংড়াপাড়া গ্রামে। এরকম একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ভদ্রম রঙের বাড়িতে আমরা এখন। তো সেকশন কমান্ডার ভদ্রম রঙের সাথে আমরা কথা বলছি রাংড়াপাড়ায় তার বাড়িতে বসে। এই যুদ্ধটা তো ছিল বাঙালি জাতীয়তাবাদের একটা যুদ্ধ। তো আপনি তো একজন গারো, আপনি তার বাঙালি নন। না, আমরা গারো, আমরা আদিবাসী, তবে আমরা বাংলাদেশে। কাজে আমরাও এই দেশের সন্তান হিসেবে আমাদেরও এটা দায়িত্ব এবং কর্তব্য ছিল, যার কারণে আমরা এই যুদ্ধে গেছি। এই যুদ্ধে যাওয়ার জন্য আপনার যে মানসিক প্রস্তুতিটা সেটা কিভাবে হলো? মূলত ছাত্র অবস্থায় 1966 সনে ৬ দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, সব কিছুতে আমরা সম্পৃক্ত ছিলাম। যখন 7ই মার্চ ভাষণের পর যার যা আছে তা নিয়ে যখন যুদ্ধ করার জন্য বলা হয়েছে, আমরা যারা ছাত্র ছিলাম আমরা মোটামুটি গ্রামে আমরা আমাদের যারা একদম গ্রাসরুট লেভেল গ্রামের লোক ছিল তাদেরকে নিয়ে আমরা মিছিল করছি। দা কোরাল যা যা আছে বলম নিয়ে আমরা বাজারগুলিতে আমরা মিছিল করেছি। এপ্রিলের প্রথম দিকে আমরা কিন্তু ঈদের চলে গেছি, সীমান্ত অতিক্রম করছে। আমি ওই যে দুর্গাপুরে ১ নম্বর ইউনিয়ন মাইজপুরে ইউনিয়নের পার্শ্ববর্তী যে নেলুয়াগিরি, ইন্ডিয়ার যে নেলুয়াগিরি গ্রাম, ওইখানে প্রথম দিকে আমরা আশ্রয় নিয়েছি। ওখানে গারোদের যারা আমাদের ওই দেশে যারা গারো আছে তাদের বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি। কিছুদিন থাকার পর দেখা গেল যে এখানে এইভাবে পরদেশে এইরকম কুকুর বিড়ালের মতো মারা যাওয়ার চেয়ে বরং মুক্তিযুদ্ধে গিয়ে যুদ্ধ করে যদি এখানে আমরা মারা যায় তবুও আমাদের একটা সান্ত্বনা থাকবে। বাগমারা তো শরণার্থী শিবির, এটা হলো সোমেশ্বরের পশ্চিম পাড়, আর পূর্ব পাড়ে একটা পাহাড়ের মধ্যে কিন্তু ইউথ ক্যাম্প ছিল, ওইখান থেকে রিক্রুটিং হইতো। তা আমরা কিন্তু মা বাবারে, আমাদের নানা নানি দাদা দাদি তাদের কিছু না বললে আমরা কিন্তু 10-12 জন চলে গেলাম। চলে গিয়ে আমরা ওখানে রিক্রুটিং হয়ে গেলাম। কারা ছিলেন আপনারা, আপনাদের সাথে? আমার সাথে সুজয় রামা ছিল, অরবিন্দু, জিও, এক্সিবিশন বনারি, দিলীপ, দিবরা, এরকম আমরা 8-10 জন চলে গেলাম আর কি। এবং আমরা রিক্রুটিং এ মানে 15 দিনের মতো ছিলাম। মানে আপনি যাদের নাম বললেন এরা সবাই কিন্তু গারো? হ্যাঁ, গারো। তো ওইখানে যে লোকজন সেখানে কি বাঙালি ছিল না? ছিল,
আমরা যারা গেলাম, আমরা প্রথম আমাদের এই বেজে কিন্তু আমরা 10 জন মাত্র কারো, আর একজন হাজম, আর বাকি সবগুলো মুসলিম এবং হিন্দু। আমরা 150 জনের মতো 3টা ট্রাকে করে আমাদেরকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? ওই ট্রেনিং সেন্টারে, কোথায় ট্রেনিং সেন্টার? তুরায়। আপনারা কতদিনের ট্রেনিং এবং কি কি ট্রেনিং পেয়েছেন? আমাদেরকে 21 দিন বেসিক ট্রেনিং এবং 5 দিন জঙ্গল ট্রেনিং। ওই ট্রেনিংয়ে কি শিখলেন আপনারা? প্রথমত একদিন একটা করে সাবজেক্ট। মনে করেন আজকের দিনে যদি রাইফেল হয়, 303 বা মার্ক 4 রাইফেল হয়, আজকে এটা সকালে খুলনা জুলনা বিভিন্ন এটা নিয়ে পজিশন করা বিভিন্ন ইয়েগুলো মানে দেখানো হয়েছে খোলাধুলাতে। আবার দুপুরে পরে ওই দিনই ওইটা এক্সপেরিমেন্টাল পরীক্ষা নিয়ে এইভাবে সে বুঝতে 100% না পর্যন্ত আর ছাড় নাই। এইভাবে আমাদের আজকে এই ট্রেনিং মানে 5টা আমাদেরকে রাইফেল, SLR, SMG, LMG, ট্রিন্স মর্টার, গ্রেনেড। আপনি তো সেখানে ট্রেনিং নিলেন 21 দিনের, আর 5 দিন নিলেন জঙ্গল ট্রেনিং। তো এই জঙ্গল ট্রেনিং এ আপনাদের কি কি ছিল? জঙ্গল ট্রেনিং মূলত আমাদের ওই 21 দিনের যে বেসিক ট্রেনিংটা, এই ট্রেনিংটা অ্যাপ্লাই হয়েছে ওই দিন। মানে আমাদেরকে 2টা করে কোম্পানি শত্রুপক্ষ বানাই দিছে, মানে একে অপরের শত্রু বানাই দিয়ে ওই দিনে ওইটা প্রুভ করাইতেছে যে কে কোন দল থেকে গেলে কতজনকে ধরে নিতে পারে, রেড করে নিতে পারে, কতজনকে এম্বুসে ফালাইতে পারে। মানে ওই এম্বুস রেড এই 2টা সাবজেক্টের উপরে ওই জঙ্গল ট্রেনিংটা। প্রথম কোন যুদ্ধে আপনারা পাক বাহিনীর সরাসরি মুখোমুখি হলেন? আমরা প্রথম যুদ্ধে সরাসরি মুখোমুখি ওই বাদমবাড়ি একটা ডিফেন্স ছিল। কোথায় এটা? এটা দুর্গাপুরের একদম উত্তরে, দুর্গাপুর উত্তরে নলাপাড়া উত্তরে বাদমবাড়ি, এবং এটার একটু পশ্চিম সাইডে হলো ফারাংপাড়া, এবং আর নদীর এই পারে হলো বিজয়পুর। বিজয়পুর, ফারাংপাড়া, বাদমবাড়ি, এই 3টা ডিফেন্সের সামনে ছিল আমাদের এই হাইড আউটটি। আমাদের প্রথম যুদ্ধ হয়েছে এই বাদমবাড়ি ডিফেন্সের মুখোমুখি। প্রায় 2 ঘন্টার মতো প্রচুর গোলাগুলি হইলো, গোলা হলো, বাংকারগুলো সব ধ্বংস করা হইলো। আপনার মানে সবচেয়ে ভয়াবহ কোন যুদ্ধের মুখোমুখি আপনি? সবচেয়ে ভয়াবহ হলো ডিসেম্বরের প্রথম দিকে, অর্থাৎ 1-2 এরকম তারিখের মধ্যে নোলাপাড়া থেকে ওই পূব দিকে যে 12মারি ইপিআর ক্যাম্প আছে, তখন তো ইপিআর ক্যাম্প ছিল, ওই ক্যাম্পের দিকে একটা পেট্রোলিং পার্টি পাকিস্তানি পেট্রোলিং পার্টি, ওইটার মধ্যে কিন্তু রাজাকারও ছিল এবং পাকিস্তানি বাহিনীরও ছিল। তো ওইটা আমরা আগেই আমাদের যে সোর্স দ্বারা আমরা কিন্তু খবর পেয়েছি, তারা বর্ডার রোডে দিয়ে পূর্ব দিকে আসছে। তখন আমরা ওই 40-45 জনের একটা টিম করে একটা এই গোপালপুর নামক গ্রাম আর কি, ওই গ্রামটার নাম হলো বাংলাদেশের, ওইখানে কিন্তু টিলা আছে বাংলাদেশে। ওই টিলার উপরে, ওই টিলায় যারা বসতি করে তারা কিন্তু চলে গেছে ইন্ডিয়াতে। ওই টিলায় আমরা একটা পোস্ট করলাম, এবং সামনে পূব দিকে যারা তারা পূব দিকে আছে, আমরা একটা খাল ছিল, ওই খালের মধ্যে আরেকটা ডিফেন্স করে আমরা এম্বুসে তারা রাখলাম। এম্বুসে যখন তারা যখন ফাঁদের ভিতর পড়ে গেল, এম্বুস যখন ফাঁদের ভিতর যখন পড়ে গেল, মানে 200 বা 250 গজের মধ্যে যখন পড়ে গেল, ফায়ার ওপেন করা হলো। ফায়ার ওপেন করলো। আপনারা কতজন ছিলেন? আমরা 40 জনের মতো ছিলাম। আচ্ছা, ওই অপারেশন আর কি 40 জন ছিলাম। পরে ফায়ার ওপেন করা হলো, 11 জন একবারে ব্রাশ ফায়ারে কিন্তু পড়ে গেছে পাকিস্তানি বাহিনী, হ্যাঁ, রাজাকার এবং ইয়াসন একজন পড়ে গেল। তখন এইটা নিয়ে পরে এই নিউজ পাইয়া ক্যাম্প থেকে আরো লোক আসলো আমাদের, এবং বিএসএফ এর লোকেরা, মানে আমার ইন্ডিয়ান মিত্র বাহিনীর লোকেরও আমাদের হেল্পের জন্য ওরাও 1 প্লাটুন নিয়ে আসলো। ওরাও 1 প্লাটুন আসলো আমাদের কাভারিং করার জন্য, এবং ওরাও খবর পায় কিন্তু 3 দিক থেকেই তারাও কিন্তু পাকিস্তানি বাহিনীর 3 দিক থেকে তারা কিন্তু ওই লাশের কাছাকাছি। বিকাল 4টা-5টার দিকে মেজর প্রিন্স সিং, যে ইস্টার্ন কমান্ড আমাদের যে 11 নম্বর আমাদের যে ওই বাগমারা সাব সেক্টরের যে কমান্ডিং আর কি, উনি শিখ ওস্তাদ ছিলেন, মানে বড় কর্নেল ছিলেন। ওই কর্নেল প্রিন্স সিং, মেজর প্রিন্স সিং, সে আসছে পাগলা হয়ে গেলেন, এই লাশ আনতে হবে, চলো আমার সাথে। আচ্ছা, মানে এই যে পাকিস্তানি লাশটা যে সৈন্যরা মারা গেছে তাদের লাশ নিয়ে এই লাশ আনতে হবে। তখন আমাদের মধ্যে তো প্রথমে আর বুঝতে পারে না লাশ আনতে, আমার সাথে কেলা কেলা যাবে, চালাকি করলো। আমরা সবাই হাত তুললাম, খুশি হলাম, আমরা বাঙালি তো এই সময় খুশি হলাম। তারপরে যে চলো লাশ আনতে হবে। এখন তো সবাই মানে কিছু ভয় কিছু দিয়ে, তারপরেও যাইতেছে।
যখন লাশের কাছাকাছি 200 গজের মধ্যে কাছাকাছি গেলাম, আমাদের তখন ক্রসিং ফায়ার এবং সিলিং শুরু হয়ে গেল। সিলিং পড়তেছে আমাদের পিছনে, ফায়ার হলো সামনে। কাজে মানে ওই বৃষ্টির মতো 3 দিক থেকে ক্রসিং ফায়ারে আমাদের লাশের কাছে যাইতেই পারতেছে না, আবার ব্যাক করার মতো আমাদের কোনো পথ নাই। মানে সিলিং পড়তেছে বিশাল বড়, মানে মনে করেন এই পুকুরের মতো বড় জায়গায় নিয়ে গোলাগুলো পড়তেছে। ওই যে মিলিমিটারের বুমগুলা ফালাইতেছে বিড়িশিরি থেকে, ধরুন মনে করেন 4 কিলো দূর থেকে কিন্তু সিলিং দিতেছে। তাতে আমরা শেষ পর্যন্ত বাধ্য হয়েছি যে একটা খাল ছিল, মানে ঝর্ণা, পাহাড়ি ঝর্ণার একটা খাল ছিল, ওই খালে ক্রলিং করে করে সবাই পুষতে 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 পরে ব্যাক করে চলে গেলাম খালে দিয়ে, যার কারণে আমাদের লোক কেউ হতাহত হয় নাই, কিন্তু আমরা লাশও আনতে পারিনি আর কি। এটা খুব ভয়াবহ। হালুয়াঘাটে ছিলেন 71-এ প্রায় 250-র মতো মুক্তিযোদ্ধা। তার মধ্যে আদিবাসী ছিলেন গারো ছিলেন 141 জন, আর আরো 2 জন ছিলেন হুদি জাতির মানুষ। তো প্রায় 250-র মধ্যে যদি 143 জন হন আদিবাসী মুক্তিযোদ্ধা, তাহলে এই থানায়, তখন একে থানা বলা হতো, এখন উপজেলা, এই উপজেলায় মুক্তিযুদ্ধে আদিবাসীর অংশগ্রহণই ছিল আসলে বাঙালি মুক্তিযোদ্ধাদের চেয়ে বেশি। তো আদিবাসীর এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এতটাই ব্যাপক, অথচ আজকে উপেক্ষিত। তৃণমূলের মুক্তিযোদ্ধা হিসেবে শুধু উপেক্ষিত তাই নয়, ভিন্ন জাতির মুক্তিযোদ্ধা যাদের কথা অনেক বেশি গৌরবের সাথে স্বীকৃত হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা যে অধিপতি শ্রেণীর, অধিপতি জাতির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতে দেখেছি মুক্তিযুদ্ধের উপর, তার কারণেই কিন্তু এই মুক্তিযোদ্ধারা রয়ে গেছেন। আচ্ছা প্রণব দা, আপনি আমাকে একটু বললেন যে এই যে 11 নম্বর সেক্টর, এটা তো ছিল বৃহত্তর ময়মনসিংহ জেলা নিয়ে। তো বৃহত্তর ময়মনসিংহ মানে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, এই সমস্তটা নিয়ে ছিল আমাদের যুদ্ধের 11 নম্বর সেক্টর। এবং এই সেক্টরে আপনাদের আদিবাসী যোদ্ধা, হ্যাঁ, ধরুন গারো, হাজং কিংবা হদি কিংবা বর্মন, হ্যাঁ, বা রাজবংশী, এই ধরনের আদিবাসী যোদ্ধা, তাদের সংখ্যা কত হবে? 71-এ কত ছিলেন মুক্তিযোদ্ধা? আমার মনে হয় যে ওই শুধুমাত্র আমাদের গারোদের সংখ্যা একটু বেশি আসে, 1000-1500 হইব, আর অন্যান্যরা 500 এরকম হতে পারে। তো প্রায় 2000 আদিবাসী মুক্তিযোদ্ধা ছিলেন বলে আপনার ধারণা। আপনারা তো এখানে 2টো বড় যুদ্ধের কথা আমরা জানি, একটা হচ্ছে তেলিখালির যুদ্ধ, আরেকটা হচ্ছে ধানুয়া কামাল যুদ্ধ। তো এই 2টো যুদ্ধে তো আপনি 2টো যুদ্ধে আপনি নিজে ছিলেন? হ্যাঁ, আপনি সরাসরি। তো আপনার কাছ থেকে আমরা এই 2টো যুদ্ধের বিবরণ একটু শুনবো। এই যে 2টো যুদ্ধের কথা আমরা আলোচনা করছিলাম, তেলিখালি এবং ধানুয়া কামাল। হ্যাঁ হ্যাঁ। তো তেলিখালির যুদ্ধটা কোন সময় হলো? তেলিখালি যুদ্ধটা হয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে, প্রথম মিটিং। আচ্ছা আচ্ছা। আর ধানুয়া কামালপুরের যুদ্ধ প্রায় কয়েক মাস ধরে প্রতিদিনই, হয়তো মাঝখানে 1-2 দিন ফাঁকা থাকে, এবং সেই ধানুয়া কামালপুরে প্রতিদিন যুদ্ধ হওয়ার কারণ হলে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়ার পর বেশিরভাগ মুক্তিযোদ্ধাকে দেশের ভিতরে বগুড়া, পাবনা, ফরিদপুর, গাজীপুর, টাঙ্গাইল, ওই সমস্ত এলাকার পথ ছিল ওই ধানুয়া কামালপুর। এবং ধানুয়া কামালপুরের 3 সাইডে সবসময় তাদের উপরে আক্রমণ করা হতো। অর্থাৎ যেদিন আক্রমণ করা হতো সেদিনই কয়েকটা কোম্পানি, কয়েকটা গ্রুপ মুক্তিযোদ্ধার ভিতরে চলে যেত ওই ফাঁকে, যুদ্ধ করতো ওইখানে স্পটে। এই গুলাগুলির কারণে তারা ক্যাম্পের ভিতর থেকে বাইরে আসতে পারতো না, মানে পাকিস্তানি সেনারা। ওই সুযোগে এইদিকে
পাশ দিয়ে পাশ দিয়ে মুক্তিযোদ্ধারা ভিতরে চলে যেত। বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় এমনকি ঢাকা পর্যন্ত তারা চলে যেত, যে যার থেকে আসে ওই জন্য। এটা শুরু হলো কোন সময়টা থেকে? এই বেশি রকম যুদ্ধটা শুরু হয়েছে জুলাইয়ের ইয়ে থেকে, শেষ থেকে। আচ্ছা আচ্ছা। তো এই যে মানে মেজর তাহের, তার হেডকোয়ার্টার কে? তার হেডকোয়ার্টার হলো মহেন্দ্রগঞ্জ, ইন্ডিয়ার ওই পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মহেন্দ্রগঞ্জ তো একদম বর্ডারে। ওই এলাকাতেও তো আদিবাসী ছিল। হ্যাঁ, আদিবাসী আসে ওই এলাকাও। তো সেই এলাকার মানুষজন তাদেরকে কিভাবে গ্রহণ করতেন? শতকরা 98-99 জন মানুষ মুক্তিযুদ্ধকে সমর্থন করত। মেজর আবু তাহেরের জীবনযাপন আমি অন্য সময় দেখি নাই, ক্যান্টনমেন্টে দেখি না, আমি যুদ্ধের সময় দেখেছি। হাফ প্যান্ট অথবা লুঙ্গি আর গেঞ্জি, এই ছিল তার পরিধান। কোমরে একটা পিস্তল বা রিভলভার, আর হাতে হলো হকি স্টিক। এই নিয়ে সে যুদ্ধের মাঠে যেত। এটাও কি একটা সৈন্যদেরকে সাহস একেবারে জাগানোর আগে কৌশল? যেত, কমান্ড দিত, অ্যাডভান্স অ্যাডভান্স খালি বলতো। আমরা তার চিৎকার শুনে একবার অ্যাডভান্স করলে আমরা 20 হাত আগাইতাম। 6 বা 11 তারিখ সেপ্টেম্বর মাসের ওই তারিখে আমরা আমাদেরকে মেজর আবু তাহের গ্রুপকে গ্রুপ খাওয়া দাওয়া দেওয়াচ্ছে, ওখানে গিয়ে সকলের সঙ্গে ভালো মন্দ আলাপ করলেন। রাত তখন 9টা বাজে, উনি আমাদেরকে সবাইকে লাইন করালো। লাইন করার পরে আমাদেরকে বলছে যে আজকে আমাদের ধনুয়া কামালপুর আমাদের দখল করতে হবে। বুঝতে গেলাম, একেবারে ওদিক ওদিক 3 দিক থেকে তাদেরকে গোলাগুলি শুরু করে দিল। পরে কতক্ষণ পরে বক্সিগঞ্জ থেকে যে সিলিং কামান ডাকালো আমার উপরে, একেবারে গিয়ে হরস করে ধম হস একেবারে এই। পরে ভাবলাম যে সর্বনাশ, আমরা থাকতে পারলাম না ওখানে। একেবারে কলা গাছ, বাঁশের ঝাড় একেবারে গুড়িয়া ফেলাচ্ছি। হ্যাঁ, তখন আমরাও বাধ্য হইলাম আস্তে আস্তে পিছাইতে। সেই দিন আমাদের 7-8 জনের মতন আমাদের লোক। আমার চোখের সামনে একজন ফাট করিয়া লাভ করিয়া জয় বাংলা বলে শেষ। আমাদের এলাকার আশেপাশের মানুষই ছিল। কি নাম মনে আছে আপনার? মনে হয় জালাল নাম। তেলেখালি থেকে আশকিপাড়া থেকে দক্ষিণে সম্ভবত ওই যে বাঁখাতলা ওই সাইডের, ওখানেই তার সঙ্গে আমার পরিচয়। আমরা মুক্তিযোদ্ধা জালালের কাহিনী শুনছিলাম এবং মুক্তিযোদ্ধা প্রণব রিছিল যে কথা বললেন, যে যখন শত্রুর শেলের আঘাতে সে মৃত্যুবরণ করছে, তখন তার মুখের শেষ কথা ছিল জয় বাংলা। এবং এই একটা চটের কম্বল আর এক টুকরা পলিথিন, এই ছিল তার জীবনের সম্বল। সেটুকুকেই পরম যত্নে সে তার বাড়িতে বাবা মার কাছে নিয়ে যেতে চেয়েছে। এই যে মুক্তিযোদ্ধাদের ত্যাগ, এর কি মূল্য বাংলাদেশ দিল? আমাদের 2 ভাই অপারেশনে গেছিল ময়মনসিংহের কাছাকাছি। একজনের নাম আরং, আরেকজনের নাম পরিমল। ওরা তো 3 ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। ওই আরং যে তার বাবার সন্তান হলো 3 জন, 3 জনই মুক্তিযোদ্ধা ছিল। আরং এবং নিকোলাস হলো বড়, আর কি ছোট জনের নাম আমার এই মুহূর্তে নাম মনে নাই। তারা 3 ভাই মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়ে যুদ্ধ করছিল। এই সবচেয়ে ছোট জন দেশ স্বাধীন হওয়ার পরে হারাইয়া গেছে, কেউ বলতে পারে না। কারণ তার দরদ কেউ দেখালে না, এখন পর্যন্ত দেয় না।
মারা গেল, এই হালুয়াঘাটে দড়ি নিয়ে তার চোখ তুলিয়া, তাকে চোখ তুলিয়া তাকে মারা হলো, ধরা পড়ে গেছিল। ধরা পড়ে গেছিল। নিষ্ঠুর ভাবে মানুষ, নির্মম ভাবে মানুষ, নিষ্ঠুর নির্মম বললে ওরা স্বীকার। তার ছোট ভাই কোনো খোঁজ খবর নাই। একজন মুক্তিযোদ্ধা হারাইয়া যাবে, দেশের কি দায়িত্ব নাই? দেশের মানুষের কি দায়িত্ব নাই? আমরা কি নিয়ে গর্ব করব? এই যে স্বাধীন করলো, সে হারাইয়া গেল স্বাধীন করার পর, তার কি কোনো মূল্য নাই? এরকম হারায় তো আমি তো হারাই যেতে পারি। তারপরে যদি আবার কিছু না হয় তাহলে তো হারাইতেই থাকবে। তারপরে তার যে বড় ভাই নিকোলাস নাম, একেবারে পাগল হয়ে গেছে, একেবারে গরিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ভাতা, কোনো ভাতা ভুতা পায় না। আরঙের কোনো শহীদ পরিবার এখন টাকার জন্য যায় না, যেতে 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 কুল কিনারা না পেয়ে আর যায় না। তারপরে কি অবস্থা আছে আমি জানি না। পরিমলের মা বাবা আত্মীয় স্বজন তার শহীদ ভাইয়ের জন্য টাকা অনুদান পাবে এই আশায় তারাও যায় আসে। এখন তারাও আর যায় না। এখন কি অবস্থা আছে আমি জানি না, কারণ কেউ নাই কোথাও। আমি যদি গিয়া বলে আমার তো কোনো ইয়ে নাই, কে করবে তাদের জন্য? জমি জমা হারিয়ে গেছে, সব শেষ, দখল হয়ে গেছে, বেদখল অনেক কিছু হয়ে গেছে। দেশের জন্য যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা অনেকেই আজকে নিঃস্ব, এবং আদিবাসী হওয়ার অপরাধে হালুয়াঘাট নালিতাবাড়ি এলাকায় 64 সালে মোনায়েম খানের বাহিনী, মুসলিম লীগ তাণ্ডব করে তাদেরকে দেশ থেকে উৎখাত করেছে। এই এলাকায় বাঙালিদের বসত ঘটিয়েছে, এবং যদিও যুদ্ধক্ষেত্রে তারা আবার একসাথে যুদ্ধ করেছেন, কিন্তু তার জমি, তার সম্পদ বা রাষ্ট্রের কোনো সহায়তা তাদের কাছে পৌঁছেনি। আজকে নিঃস্ব এই পরিবারগুলো এখন হতাশ এবং বিপর্যস্ত। বাঙালি জাতীয়তাবাদের যুদ্ধে প্রাণপণ লড়ে আদিবাসীর জীবনে এই হচ্ছে পুরস্কার। মুক্তিযুদ্ধকে জানো 141তম পর্বের কুইজ। হালুয়াঘাটে গারো মুক্তিযোদ্ধার সংখ্যা কত ছিল? এ 141 জন, বি 200 জন, সি 175 জন, ডি 250 জন। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও MJ স্পেস A B C অথবা D লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 140তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল, মুক্তিযোদ্ধা সুধীর কুমার বিশ্বাস কোথায় ট্রেনিং নেন? সঠিক উত্তর বি চাকুলিয়া। এই পর্বের বিজয়ীরা সিথি, লাবণী ও সৌরভ। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। ষাটের দশকে যখন বাংলাদেশের স্বাধিকার আন্দোলন চলছে, আমাদের স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের এক একটা সোপান নির্মিত হচ্ছে। বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করছেন, তা নিয়ে আন্দোলন গড়ে উঠছে। সেই পথ বেয়ে 1969-এর গণ অভ্যুত্থান গড়ে উঠছে। 1970 সালের নির্বাচন আন্দোলন এবং 1971-এর মার্চের প্রতিরোধ থেকে সশস্ত্র সংগ্রাম, এই পর্বগুলোতে
বাংলাদেশের আদিবাসী জনগণকে, বিশেষত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গারো, হাজং, বানাই, হদি নির্বিশেষে সকল আদিবাসী জনগণকে বাঙালিদের সাথে মিলে আন্দোলনে সামিল করার ক্ষেত্রে এবং বাঙালিদেরকেও এই আন্দোলনে টেনে আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কিন্তু কয়েকজন আদিবাসী নেতৃবৃন্দ। সামনের সারির মধ্যে সবার সামনে ছিলেন প্রমোদ মানকিন। আমরা মমতা আরেংয়ের কাছ থেকে শুনব সেদিনগুলোর কথা, যখন দেশ স্বাধীনতার দিকে এগোচ্ছে, তখন তারা ভারতে গেছিলেন সভা করার জন্য। হ্যাঁ, ওই যে ডালু বারেঙ্গাপাড়া ওই পারে ওখানে গেছিল। কারা কারা গেছিলেন? কুদ্রতুল্লাহ মণ্ডল, উনি তো তখন এমপি ছিলেন। আমাদের এই পাশের মুজাখালী গ্রামের কুদ্রতুল্লাহ মণ্ডল, তারপরে হলো প্রভাত ঘাগড়া, আর একজন মনে হয়েছিল গোলাপ দিও দাদা ছিলেন মনে হয়, উনিও মনে হয়ে গেছেন। আর হরিপদ কাকার বাড়িতে এসে তারা পরে শেষে তারা আবার রাতে মিটিং করছে। মুক্তিযুদ্ধের প্রস্তুতি যখন এগিয়ে যাচ্ছে সে সময়টাই সীমান্তের ওপারের সাথে সংযোগের দরকার ছিল এবং সেই কাজটা করার ক্ষেত্রে কিন্তু প্রমোদ মানকিন পালন করেছিলেন এক গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রমোদ মানকিন সহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ, কেননা এই যে ময়মনসিংহ জেলার কয়েকটি থানা ছিল গারো হিলসের অংশ 47-এর দেশভাগের আগে, আর সীমান্তের ওপারেই হচ্ছে গারো হিলস এবং সেখানে গারো নেতৃবৃন্দ আছেন যাদের সাথে এই বৃহত্তর ময়মনসিংহের কিংবা বাংলাদেশের বাঙালি নেতৃবৃন্দের পরিচয় ছিল না, যোগাযোগ ছিল না, ভাষা এবং সংস্কৃতিগত তফাৎ ছিল অনেক, কিন্তু তাদের সাথে যোগাযোগ এবং তাদের কাছ থেকে ভবিষ্যতে যে সাহায্য সহযোগিতা দরকার হতে পারে তার জন্য তাদের কাছ থেকে, তাদের সাথে আলোচনা, তাদের কাছ থেকে সম্মতি আদায়, সেটা ছিল খুব জরুরি বিষয়। তো সেই কাজটা কিন্তু আদিবাসী নেতৃবৃন্দ এখানে প্রমোদ মানকিন সহ এই যে হরিপদ রিছিল, প্রভাত ঘাগড়া, তারা সবাই মিলে সেই কাজটা সেদিন করেছিলেন এবং আরো কিছু নাম বললেন মমতা আরেং। মমতাদি, আমি আপনার কাছে জানতে চাই যে 71-এ যখন গণহত্যা শুরু হলো এবং যখন পাকিস্তানি হানাদার বাহিনী ময়মনসিংহ থেকে এই হালুয়াঘাট, ধোবাউড়ার দিকে এগিয়ে এলো, তখন তো এখান থেকে প্রাথমিক প্রতিরোধ চেষ্টা যখন ভেঙে পড়ে, তারপরে তো আপনারা সীমান্ত পার হয়ে চলে যান। তো সেইখানে আমরা জানি যে মেঘালয় রাজ্যের গারো হিলসের শিববাড়ি থানায় সেখানে যে চাম্বিলগিরি শরণার্থী ক্যাম্প, হ্যাঁ শরণার্থী ক্যাম্প, সেই ক্যাম্পটা ছিল অনেক বড় শরণার্থী ক্যাম্প এবং সেখানে 50,000-এর বেশি শরণার্থী ছিল। 45 থেকে 50,000 এরকম ছিল। 45 থেকে 50,000 এরকম ছিল। এবং প্রমোদ দা তো সেই চাম্বিলগিরি শরণার্থী ক্যাম্পের দায়িত্বে ছিলেন। হ্যাঁ হ্যাঁ ছিল। তো সেখানে প্রমোদ দার ভূমিকা কি ছিল? ক্যাম্প কমান্ডার হিসাবে যিনি আসছেন, তারপরে উনি এই প্রমোদ মানকিনকে বললেন যে মিস্টার মানকিন, আমরা বিশ্বাস করি আপনি, আপনার কাছে আমাদের একটা অনুরোধ, ওই এখানে তো এরকম এখানের আদিবাসী ওখানের আদিবাসী বাঙালি মিলে মারামারি হয় প্রায়ই, এটা তো আমরা তো থামাইতে পারতেছি না, আপনি আপনার লোকদেরকে বলে করে যদি থামাইতে পারেন তাহলে এই ক্যাম্পে শান্তি থাকবে। তারপরে উনি বললেন, প্রমোদ মানকিন বললেন যে ঠিক আছে, আপনারা কোথায় এরকম হয়েছে মারামারি, ওইটা তো আমি জায়গাও এখনো জানি না, আপনারা সঙ্গে নিয়ে যান, আমি চেষ্টা করব। তারপরে ওখানে গিয়া ওখানে যত বাঙালি, যত গারো আমরা এখান থেকে গেছি, তাদেরকে নিয়ে ওখানে স্থানীয়দের সাথে কথাবার্তা বলে একটা সমঝোতায় আসলো। তারপরে পরিশেষে ওই সমঝোতা হবার পরে ওই ক্যাম্পের যে দায়িত্বে ছিলেন, চাম্বুলগুড়ি ক্যাম্পের যে লোক দায়িত্বে ছিলেন, উনি তখন বললেন যে আমি পারবো না,
আমাদের যে আমার ঊর্ধ্বে যে আরো যে ক্যাম্প কমান্ডার উনি আসুক, তারপরে আমরা আরো ভালো বোঝাপড়া করব। তারপরে উনি আসলে পরে, উনিও নাকি হেডমাস্টার ছিলেন তুরাই ডন বস্কো হাই স্কুলের। উনি আসলেন, উনি আসলে পরে উনি বললেন যে আমি মিস্টার মালকিন, আমি তো এরকম সামলাইতে পারবো না, আমি সব কিছু আপনার কাছে, এই এক গুছা চাবি আপনার হাতে দিলাম, আপনি প্রথম থেকে আপনি এখানে ছিলেন, আপনি ভাষা জানেন, আপনি ইংরাজি ভালো বলতে জানেন, আপনি বাংলা ভালো বলতে জানেন, আপনি গারো ভালো বলতে জানেন, আপনি এই 2-3 দিক থেকে আপনি সামলাইয়া নিতে পারবেন, বিধায় আপনাকে এই চাবি দিলাম, এই লোকদেরকে আপনি দেখবেন, এবং এখানে যে রেশনিং এর ব্যবস্থা আছে সব আপনার উপর আমরা দায়িত্ব দিলাম। সাধারণ কাহিনী ওইরকম আপনি বলছেন। বললেন। তার মানে দাঁড়ালো যে ওখানে যে বিরোধ তৈরি হয়েছিল স্থানীয় পর্যায়ে, সেই বিরোধকে মীমাংসার জন্য যে নেতৃত্ব দরকার ছিল, সেই নেতৃত্ব কিন্তু সেদিন প্রদান করেছিলেন প্রমোদ মালকিন, এবং তার যে সবগুলো ভাষায় সম্পর্কিত যে সবগুলো ভাষা, তার ভাষায় দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা মিলিয়ে তিনি সেদিন সেই ক্যাম্পের দায়িত্ব শেষ পর্যন্ত তার ঘাড়েই এসে বর্তালো। প্রমোদ মালকিনদার আরেকটা কথাও জানি আমি, তার কাছ থেকেই শুনেছিলাম, তিনি চেষ্টা করতেন এই যে যারা এই শরণার্থী শিবিরে ছিলেন তাদের মধ্যে থেকে উৎসাহিত করে তরুণদেরকে নিয়ে তাদেরকে মুক্তিবাহিনীর জন্য তৈরি করতে। তো সেক্ষেত্রে এরা ছিলেন, অনেকেই ছিলেন একেবারেই গ্রামের সাধারণ মানুষ, লেখাপড়া জানেন না, তাদেরকে নিয়ে তিনি চেষ্টা করতেন পিটি করতে, প্যারেড করতে। তো লেফট রাইট লেফট বললে যে বাম পা তুলতে হবে, ডান পা তুলতে হবে, এটাও কিন্তু তারা জানতেন না। পরে তিনি একটা বুদ্ধি বের করেছিলেন, এক পায়ে খড় এঁটে দিয়ে, বিছালি এঁটে দিয়ে তিনি বলতেন খড় পা খালি পা, খড় পা খালি পা, এবং সেইভাবে এই খড় পা খালি পা দিয়ে ট্রেনিং শুরু করতেন। তারপরে হয়তো আস্তে আস্তে তাদেরকে তিনি ট্রেনিং ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করতেন। আচ্ছা মমতাদি, ওই আপনি তো নিজেও তার সাথী হিসেবে ছিলেন আপনাদের সেই পরবাস জীবনে। একদিন একটা লম্বা করে একটা ছেলে, বাঙালি ছেলে রাতে আসছে, আমি তো ওকে দেখে ভয় পাইছি। পরে আমাকে বলে, মাসি, মা ভয় করে না, আমি মুক্তিযোদ্ধা, আপনার কাছে আমি একটা চিঠি দেওয়া যাব। পরে চিঠি দিয়ে গেছে, ছোট্ট করে চিঠি লেখা। ওই ক্যাম্পের যে ইনচার্জ উনি চিঠি লিখছেন যে, স্যার আমরা কয়েকদিন ধরে আমাদের খাদ্য অভাব, স্যার আপনি আমাদের জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করে দিয়েন। ওরকম করে চিঠিতে লেখা ছিল, এরকম করে চিঠি নিয়ে আসতো মাঝে মাঝে। তারপরে আপনার দাদা পরে তাদের জন্য রেশনের দিন, যে সময় রেশন দেওয়া হয় তখন রেশন নিয়ে আসতো, রেশন নিয়ে এসে আমাদের বাড়িতে রাখতো, চাল এবং ডাল, শুধু চাল এবং ডাল, ওইটাই না আমাদের এখানে রাখতো। পরে রাতে ওরা আসতো, ওদের হাতে দিয়ে দিতাম, আমি দিয়ে দিতাম, নিয়ে যাও। কিছু কিছু যা শাড়ি নিয়ে গেছি, 10 হাত 12 হাত শাড়ি না, এরকম কেটে কেটে একেবারে মৃতদের উপর ঢেকে দিছি। আর কোথায় পাবো ওখানে কাপড়, আমার সুতি কাপড় এরকম করে করে আমি প্রায় শেষ করে আসছি। এরকম চাদর যা 2-1টা নিয়ে গেছি সব দিলাম এরকম, আর কাপড়গুলো এরকম কেটে কেটে উপরে দিচ্ছি। পরিশেষে আমি আর এরকম করতে পারি না এই কয়েকজনের জন্য। আর পরের দিকে যখন মানুষ ভালো ওই যে ঘর টর পাইছে, ওই যে ক্যাম্পের মধ্যে উঠতে পারছে, তখন আবার মৃত্যুর সংখ্যা কমে গেছে। কিন্তু প্রথম গিয়া একবারে দেখবার মতো না, মরা কাকে বলে এরকম জীবনে দেখি নাই।